প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? এখন শুরু করছি ওয়েস্টার্ন গল্প। নাম শয়তানের চক্র। শুরু করছি তৃতীয় অংশ। ৮। ধীরে ধীরে চেতনা ফিরে পেল ও অসম্ভব যন্ত্রণা হচ্ছে। অগভীর খাতটিতে উপুর হয়ে পড়ে রয়েছে। পতনের সময় বা হাতটা চাপা পড়েছিল শরীরের নিচে। মাথার ব্যথাটার সঙ্গে তাল মিলিয়ে যন্ত্রণা দিয়ে চলেছে সেটা। উঠে বসল। বিহ্বল ভাবটা পুরোপুরি কাটেনি তখনও। সতর্ক চোখে চাইল চারধারে। একাও। কতক্ষণ ধরে অচেতন ছিল কে জানে। কয়েক মিনিটের বেশি বোধহয় হবে না, কারণ পশ্চিম দিগন্তে অকৃপণভাবে আলো বিলিয়ে চলেছে এখনো সূর্যটা। কেটে গেছে মেঘ। সাবধানে ক্ষত স্থানটা পরখ করে দেখল। তেতলে গেছে ভেজা। হার্শেলের পিস্তলের বারটা মুহুরের মতন ব্যবহৃত হয়েছে, ফলে মাথা ফেটে রক্ত বেরিয়ে গেছে। মাথা ঝাড়া দিল বব। ধোয়াটে ভাবটা দূর করে উঠে দাঁড়ালো টলায়মান পায়ে। ঝিমঝিম একটা ঢেউ দ্রুত বয়ে গেল গোটা দেহে। হাতটা তুলে নিল। ঢাল বেয়ে উঠে পড়ল খাতটি থেকে। সন্তপনে আরশেল আর তার দুই বন্ধুর এখনো শেখে থাকার সম্ভাবনাটা রয়েছে। মুহূর্ত পরে সম্ভাবনাটা দ্বিধান্বিত করে তুলল ওকে। গিরিখাতের প্রান্তে তিনটে ঘোড়ার খুরের ছাপ আবিষ্কার করল এক সারিতে। স্পষ্টত হার্শেলকে নিয়ে এখানে এসেছিল মার্ভ আর কিম। কাজটা ঠিকভাবে পালন করা হলো কিনা যাচাই করতে। অজ্ঞান ছিল ও তখন। অনুমান করল গুলির শব্দটা শুনে, আর ওকে ওভাবে পড়ে থাকতে দেখে সন্দেহ জাগেনি আউটলদের মনে। মৃত ধরে নিয়েছে। হার্শেল ম্যাথুজের কথা মাথায় খেলে গেল ওর। হার্শেলের মনের কথা পড়তে চেষ্টা করল। ববের ধারণা হয়েছিল মার্ভ আর কিম কেবিনে হাজির হওয়ার আগে মৃত ভাইয়ের শেষ অনুরোধ রক্ষা করতে আন্তরিকভাবে তৈরি হচ্ছিল হার্শেল। কিন্তু আউটল দুজনকে দেখে মত পরিবর্তন করেছে। সেটা কি ববের জীবনের নিরাপত্তার কথা ভেবে? পুরো ঘটনাটা উল্টে পাল্টে ভেবে দেখল। বলতে গেলে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করেছে হার্শেল ববকে। তার মানে কি টাকাটা ফিরিয়ে দিয়ে সুযোগ মতন আত্মসমর্পণের ইচ্ছেটা এখনো রয়েছে ওর? বব ডিলানের এখন পর্যন্ত তেমন মনে হলেও নিশ্চিত হতে পারছে না। কিন্তু হার্শেল যে ওকে বাঁচিয়েছে এতে কোনো সন্দেহ নেই। তাই বলে কি লুটের টাকা সহ আত্মসমর্পণে রাজি হবে? একটা বিষয় সহসা পরিষ্কার হয়ে গেল ববের কাছে। সদিচ্ছা থেকে থাকলে হার্শেলের সাহায্য প্রয়োজন। মারবার কিম স্বেচ্ছায় সৎ পথে আসতে রাজি হবে না। নিঃসন্দেহ ও পুরো ব্যাপারটাই এখনো অনুমান নির্ভর। তবু কোনো সুযোগ নিতে রাজি নয় বব। হার্শেলকে খুঁজে বের করে সাহায্যের হাত বাড়াতে হবে, যদি অবশ্য সত্যি সত্যি ঝামেলামুক্ত হতে চায় সে। অ্যারো থেকে তড়িঘড়ি শ্যাকের উদ্দেশ্যে হাঁটা দিল। হাতে একদম সময় নেই। শীঘ্রই আধার নামবে। হার্শেল আর আউটলটদের অনুসরণ করা তখন প্রায় অসম্ভব হয়ে দাঁড়াবে। বিলম্বে হার্শেলের প্রাণটা যাওয়ারও আশঙ্কা রয়েছে। মনে পড়ে গেল নিরস্ত্র সে। ওর পিস্তলটা কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলা হয়েছিল ঝোপে। কেবিনের কাছে পিঠেই কোথাও পড়ে রয়েছে ওটা, দরজা বরাবর। গতিপথ পাল্টে জোর কদমে ফাঁকা স্থানটা পেরিয়ে শ্যাকের কাছাকাছি চলে এলো। সামনের ঝোপটায় তল্লাশি চালাতেই পাওয়া গেল পিস্তলটা। তুলে পরীক্ষা করে দেখল। ব্যারেলে সামান্য মাটি ঢোকা ছাড়া আর কোনো ক্ষতি হয়নি। মাটিটুকু ঝেড়ে অ্যাকশন পরখ করল। তারপর সন্তুষ্ট হয়ে ঢুকিয়ে রাখলো হোল স্টারে। ঘুরপথে বেঁধে রাখা ঘোড়াটার কাছে চলে এলো। একাগ্র চিত্রে জঙ্গলের কচি ঘাস খেয়ে চলেছে ওটা। দোল খেয়ে স্যাডলে বসে কেবিনে ফিরে এলো বব।
রুমটা সতর্কতার সঙ্গে নিরীক্ষণ করা উচিত মনে হয়েছে ওর। হার্শেল নিশ্চয় ধারণা করবে বব জ্ঞান ফিরে আসবে ওখানে। বব ওকে অনুসরণ করে সাহায্য করুক, চেয়ে থাকলে নিশ্চয় কোনো ধরনের চিহ্ন বা সংকেত রেখে যাবে, যাতে বুঝতে পারে বব কোন দিকে যাবে ওরা। মেয়েটাকে শ্যাকের সামনে বেঁধে রেখে হার্শেল যেখানটায় তার ঘোড়া রেখেছিল প্রথমে সেখানে গেল। জায়গাটা তড়িৎ পরীক্ষা করে কিছুই পেল না। কালক্ষেপণ না করে শ্যাকে ফিরল। স্টেজ কোম্পানির নাম লেখা ক্যানভাসের ছোট ছোট ব্যাগগুলো পড়ে রয়েছে টেবিলে। ওগুলো হাতড়ে লাভ হলো না, কোনো সূত্র নেই। মেঝেটা জরিপ করলো। জমাট ধুলোয় ফুটে ওঠা সাপগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। ব্যথা, মানুষের জুতোর আর ইঁদুর জাতীয় ছোটখাটো প্রাণীর চলার দাগ। দেয়ালগুলো কোনো সাহায্যে এলো না। জানালার ময়লা চৌকাঠটা সূত্র রেখে যাওয়ার জন্য আদর্শ স্থান হলেও হার্শেলের নজর কাটতে পারেনি। তার মানে কোনো সংকেত হয়তো আদপে রেখে যায়নি। অযথা খুঁজে মরছে সে। হাল ছেড়ে দিল ও। কামরার মধ্যখানে দাঁড়িয়ে ঘরে উচ্চারিত প্রতিটি কথা মনে করতে প্রাণপণ চেষ্টা করল। কই, ওদের গন্তব্য নির্দেশ করে এমন কোনো কথাই তো স্মরণ হচ্ছে না। কথাবার্তার বেশিরভাগের কেন্দ্রবিন্দু ছিল ও নিজে, এবং বাকিটা ছিল দুই আউটলর হার্শেলকে সন্দেহ করা নিয়ে। অধৈর্য হয়ে উঠল বব। নিজেকে স্থাপন করলো হার্শেলের জায়গায়। ও হলে কোন দিকে যেত? দক্ষিণে নয়, কারণ থ্রি ফক্স শহরে যাওয়া আর স্বেচ্ছায় ধরা দেয়া একই কথা। তবে কি পশ্চিমে পর্বতসারির ওপাশে? না, কষ্ট কল্পনা। প্রথম উপনিবেশটায় পৌঁছতে দুর্গম পথ পাড়ি দিতে হবে। বহুদিন লেগে যাবে তাতে। এত কষ্ট স্বীকার করবে না ওরা। ও ও করতো না। উত্তরে যাবে এমন সম্ভাবনাও কম। গাছগাছালি ঝোপঝাড়ে ঢাকা জায়গাটা তন্ন তন্ন করে চষে বেড়াচ্ছে জেসমন্ড বাগলির পশি বাহিনী। মরণ ঘনাবে ওদিকে গেলে। পূব, এছাড়া গতি নেই। পাহাড়গুলো ওখানে কয়েক মাইল বিস্তৃতির পরে মিশে গেছে দীর্ঘ সমতলে। উত্তরের মতো অত না হলেও আড়াল রয়েছে প্রচুর, এবং এলাকাটা হাতের তালুর মতোই চেনা হার্শেলের। বিশাল এক জমি পড়ে রয়েছে অতিকায় এক ওয়াশের মধ্যে। চারদিকে কাটা ঝোপের প্রকাণ্ড সব পাথরের আর চকমকে বালির সমারোহ। পানিবিহীন একটা রুক্ষ প্রান্তর পূবে বিস্তার পেয়েছে মাইলের পর মাইল। কেউ ওটার ত্রিসীমানায় ঘেঁষে না। সিদ্ধান্তে পৌঁছতে দেরি হলো না ববের। হার্শেল ক্যান্টিনে পানি ভরতে খুব তাগাদা দিচ্ছিল। ওরা ওই পূবেই গেছে। ঘুরে দাঁড়ালো বব। কেবিনটা পেরিয়ে পা রাখলো বাইরে এবং পাথর হয়ে গেল। কপা দূরের ঘন ঝোপটা থেকে তীক্ষ্ণ একটা কণ্ঠ ভেসে এসেছে। পেরেক মেরে দাঁড় করিয়ে দিয়েছে যেন ওকে। এক চুল নড়ো না বব, হাফ ডজন পিস্তল তাক করে আছে তোমাকে। মার্শাল ডেসমন্ড বাগলি। নিজের অসতর্কতায় ক্রুব্ধ বব ধীরে ধীরে হাত তুলল। ঝোপের আড়াল থেকে বেরিয়ে আসতে দেখলো লম্যানকে। অন্যরাও উদয় হলো। গোয়েন্দা পোবর কাটলি, বোকাবনা ডেপুটি জ্যাক শেফার, লাল মাথা রেনি, এডো এবং আরো জনা কয়েক বস্তির সদস্য। দু তিনজন বাইরে থাকো ঝোপের আড়ালে। এর সঙ্গে আরো লোক থাকতে পারে। ঘোড়াগুলোকে চোখের সামনে থেকে সরাও। পসিদের একজন বাগড়া দিল। ওর ঘোড়াটা কি করব মার্শাল? বুড়ো লম্যান জবাব দেওয়ার আগেই সহজাত বেয়ারা হাসি হাসল কার্টলি। যেমন আসে থাকুক, লোক পাওয়া গেছে যখন ঘোড়ার জন্যে চিন্তা কিসের? প্রশ্নকারী উপেক্ষা করল কার্টলিকে। বাগলির জবাবের প্রত্যাশা করছে। থাকুক ওখানেই বলে ডেপুটির দিকে ফিরল মার্শাল। ওর পিস্তল কেড়ে নাও যাক। ববের পাশে চলে এলো ডেপুটি। পিস্তলের আওতার বাইরে দাঁড়ালো সাবধানে।
বা চোখের নিচে ওর নীলচে একটা কালশিটে দেখা গেল। চিবুকের এক জায়গায় ছড়েও গেছে চামড়া। ববের দিকে জল জলে চোখে চেয়ে রইল, প্রকাশ করছে অন্তরের ঘৃণা। ছেলে কতক্ষণ আটকা পড়েছিল লোকটা কে জানে, ভাবল বব। দেখো আবার না হাত গলে পালায়। ছেলে শেষ সঙ্গে বলল বাগলি। ওয়েস্ট ব্যান্ডে ঠেসে দিল জ্যাক ববের পিস্তল, দৃষ্টি নিবদ্ধ ওর পলাতক বন্দির দিকে। সেজন্যে চিন্তা নেই মার্শাল, পিতলা ঘুঘুটা আমাকে আর ঠকাতে পারছে না। ঠকলে ঠকতে পারি আর কারো ভুলে। হ্যাঁ, তোমাকে তো সবসময় অন্যেই ডোবায়, আওড়ালো লম্যান ব্যাঙের সঙ্গে। ববের প্রতি দৃষ্টি ফেরালো। ভেতরে যাও, হাত তুলে। ঘুরে শাকে ঢুকে পড়ল বব। বাগলি, কাটলি আর জ্যাক এলো ওর পিছু পিছু। দরজায় অবস্থান নিল দুজন 25 সদস্য। ঘরের থমথমে ভাবটা কাটলো কাটলির কথায়। এখন বোঝা যাচ্ছে মার্শাল, এই খচ্চর রিজ রানারটার ব্যাপারে তুমি ভুল করনি। বাগলি হ্যাট সরালো, আঙুল চালালো ঘন সাদা চুলে। বড্ড ধকল গেছে সারাদিন বৃদ্ধ লম্যানের উপর দিয়ে। ক্লান্তির ছাপ ফুটে উঠেছে তার মুখের চেহারায়, চাল চলনে। মাথা ঝাঁকালো সে। হয়তো, জবাবে বলল। চোখ পিট চোখ পিটপিটিয়ে চাইল ববের উদ্দেশ্যে। কি বাছা, ঠিক ধরেছিলাম না? মানে? শুধালো বব। তুমি হোল্ডআপের সঙ্গে জড়িত? মাথা নাড়ল বব। এখনো ভুল করে চলেছ মার্শাল। কিভাবে বলছো এ কথা? বলল বাগলি। জেল থেকে পালিয়ে সোজা এখানে চলে এসেছো। এখানে দেখা করার কথা ছিল ওদের সঙ্গে, কিন্তু ওরা অপেক্ষা করেনি। আমাদেরও দেরি হয়ে গেছে বলে টেবিলটার কাছে সরে গেল কার্টলি। ক্যানভাসের কয়েকটা থলে তুলে দোলালো বাগলির উদ্দেশ্যে। ওরা এখানেই ছিল, চলে গেছে। একটা থলে নিয়ে জরিপ করলো বাগলি সমালোচনার চোখে। কোনো সন্দেহ নেই। খড় দৃষ্টি ফেরালো ববের দিকে। তোমার কিছু বলার আছে এ ব্যাপারে? দ্রুত ভেবে নিল বব। স্বীকার করা যায় ওরা নির্ভুল, অন্তত আংশিক। জানানো যায় পূবে যাত্রা করেছে হার্শেল আর 2 আউটল। নিজেকে জটিলতা মুক্ত করা যায়, কিন্তু সেক্ষেত্রে রুক্ষ হয়ে যাবে হার্শেলের সৎ পথে ফেরার এবং নতুন জীবন শুরু করার সুযোগ। বব জানে কোণঠাসা হয়ে পড়লে লড়াই করতে পিছুপা হবে না ওর বন্ধু, ফলে আরো ঝামেলায় জড়িয়ে যাবে। ভেবেচিন্তে শ্রাগ করল বব। তোমরা আন্দাজে ঢিল ছুটছ মার্শাল। চিন্তান্বিত চোখে ওর দিকে চেয়ে বাগলি গোপের কোণা টানছে। সত্যি কথা বললে তোমারই উপকার হতো বাছা। আচমকা খিস্তি করে বসল কার্টলি। এগিয়ে এলো ও, মুখের চেহারায় চরম ক্রোধ। প্রচণ্ড এক ঘুষি চালালো অপ্রস্তুত ববের পেটে। দেয়ালে দরাম করে বাড়ি খেলো ও। দমকা বাতাস বেরিয়ে এসেছে মুখ থেকে। সশব্দে খটাস করে উঠেছে জানালাটা পেছনে। যন্ত্রণায় দুমড়ে গেছে শরীর ওর। দেখতে পেল না দ্বিতীয় মারটা আসছে। চোয়ালের পাশে আঘাতটা লাগতে মাথাটা ঝটকা মেরে উঠে গেল উপর দিকে। প্রতিরোধহীন প্রতিপক্ষকে মেরে চলেছে গোয়েন্দা। ববের কপালটা ফেটে চৌচির হয়ে গেল যেন বা হাতের ঘুষিটা পড়তে। মাথার যন্ত্রণাটা দ্বিগুণ বেড়ে গেল যেন এ মুহূর্তে। একটা বন্য আক্রোশ বয়ে গেল ওর দেহে। আবছাভাবে শুনতে পাচ্ছে গোয়েন্দার উদ্দেশ্যে চেঁচাচ্ছে বাগলি, কিন্তু লোকটা কানে তুলছে না। গোড়ালির কাছ থেকে আচমকা বিদ্যুৎ খেলে গেল ববের ডান হাতে। পর মুহূর্তে বজ্রপাত ঘটল কাটলির পেটে। বা হাতি পরের মুষ্ঠাঘাতটা ফাটল বিশালদেহী লোকটার চোয়ালে। মাথায় ডান হাতের আরেকটা ঘুষি খেতে টলে উঠল। সুযোগটা পুরোপুরি কাজে লাগালো বব। দমাদম মেরে চলল টলায়মান লোকটাকে। বাগলির চিৎকার এবার তার কান না দেয়ার পালা।
চিৎকারে এবার তার কান্না দেওয়ার পালা। কে যেন ওর বাহু কাঁধ আঁকড়ে ধরে টেনে রাখতে চাইছে পেছনে। কঠিন একটা কিছু আঘাত করলো ঘাড়ের কাছটায়। ক্ষণিকের জন্যে চৈতন্য ফিরে পেল যেন ও। থামাও এসব, কানের কাছে চেঁচিয়ে উঠল বাগলি, নইলে তোমার মাথা ফুটো হয়ে যাবে। জ্যাক শেফার এবং আরেকজন লোক ওকে চেপে ধরে হিসড়ে নিয়ে গেল ঘরের ও প্রান্তে। ওদের পায়ের ঘষায় ধুলো উড়ে দম বন্ধ হওয়ার দশা হলো ববের। দূরের দেয়ালে হেলান দিয়ে হাঁপাচ্ছে কার্টলি। মুখ গনগনে লাল, নাকের ফুটো দিয়ে রক্তের সরুধারা গড়াচ্ছে। হা করে শ্বাস নিচ্ছে লোকটা। বুকটা ওঠানামা করছে হাঁপুড়ের মতন। রাগে সাদা ডেসমন্ড বাগলির মুখের চেহারা কটমট করে তাকিয়ে আছে। আবার যদি কোনো গন্ডগোল পাকিয়েছ কাটলি, বলল ক্রুব্ধ স্বরে, তবে তোমার লোকদের সহ দূর করে দেব এখান থেকে। কানে গেছে? আমার বন্দির গায়ে কেউ অকারণে হাত তুলতে পারবে না। অকারণে? রুদ্ধ কণ্ঠে গর্জে উঠল গোয়েন্দা। আর কি কারণ চাই তোমার? টাকা নিয়ে দলের লোকেরা কই গেছে জানে এ। আমাদের নিয়ে যেতে পারে, নিচ্ছে না। ওকে আমাদের হাতে ছেড়ে দাও, টিটেমি ছুটিয়ে দেব। অবজ্ঞা মিশ্রিত হাসল বাগলি ওর উদ্দেশ্যে। তোমরা তিনজনে পারবে তো, নাকি পুরো পশি বাহিনী লাগবে? আমরা তিনজনেই যথেষ্ট, তিক্ত স্বরে বলল কাটলি। সারাটা দিন নষ্ট হলো বেহুদা। তোমার নিজের পশি আনা উচিত ছিল, শীতল সুরে বলল বাগলি। আমার কাজে যখন সন্তুষ্ট হতে পারছো না, এখন বুঝতে পারছি সেটা। চোয়াল ঘষতে ঘষতে জবাব দিল কাটলি। মার্শাল ঘুরে পিঠ ফেরালো গোয়েন্দার দিকে, মুখোমুখি ববের। তোমার দলবল কোথায়? ঝটপট বলে ফেলো। আমার দলবল নয়, মাথা ঝাঁকালো বাগলি। মিথ্যে বলো না। জেল ভেঙে এখানে আসাতেই সেটা প্রমাণ হয়ে গেছে। আসার অন্য কারণও তো থাকতে পারে। কি কারণ আমি তো বুঝতে পারছি না। আমার মনে হয়েছিল ম্যাথুসরা নির্দোষ। ওদের আগে ভাগে জানাতে চেয়েছিলাম তোমরা আসছো। কেন? আইনকে ভয় পাওয়ার তার মানে কারণ আছে ওদের? আইনকে নয়, ধীরে বলল বব, খ্যাপা জনতাকে। লোকে ওদেরকে ঝুলিয়ে দিত বিনা বিচারে। ঝলসে উঠল ডেসমন্ড বাগলির চোখ। আজ পর্যন্ত জনতা আমার হাত থেকে কাউকে ছিনিয়ে নিতে পারেনি। সব কিছুরই শুরু আছে, বলল বব। একটা লোক খোলা জায়গাটায় এসে ঘোড়া থেকে নামলো, কেবিনের দরজার কাছে গিয়ে বলল, মার্শাল। বাগলি এগিয়ে গিয়ে ওর পাশে ঝুঁকে দাঁড়ালো। রাইডারটি ফিসফিসে কি যেন বলল। লম্যান মাথা নেড়ে ফিরে এলো নিজের জায়গায়। একটু আগে বিরতি দিয়ে শুরু করলো। তুমি বলেছ ম্যাথুসরা নির্দোষ বলে তোমার মনে হয়েছিল, এখন কি আর তা মনে হচ্ছে না? সে রাগ করল বব। হচ্ছে কি হচ্ছে না তা তো ভেবে দেখিনি। এবার ভাবো, গ্লেন ম্যাথুস মারা গেছে। ঘন্টা দুয়েক আগে স্যাডলে বাঁধা অবস্থায় পাওয়া গেছে লাশ। ঘোড়াটা শহরের দিকে যাচ্ছিল। সামনে পা বাড়ালো কাটলি, মুখটা উদ্ভাসিত। আর কোনো প্রমাণের প্রয়োজন আছে মার্শাল? আমরা ম্যাথুসদেরই খুঁজছি। ড্রাইভারটার কথা মনে নেই? ডাকাতদের একজন গুলি খেয়েছিল। পরোয়া করল না বাগলি গোয়েন্দাটিকে। দৃষ্টি স্থির ওর ববের মুখে। কি ম্যাথুসদের ধোয়া তুলসী পাতা বলবে এখনো? ও হয়তো জানতো গ্লেন মারা গেছে। জ্যাক শেফার বাতলে দিল। ওকে যখন স্যাডলে ঝুলানো হয় তখন এও হয়তো ছিল সেখানে। জিভ সামনে রেখেছে এখন পর্যন্ত বব। জবাবগুলো অনেক বুঝে শুনে দিয়েছে। এ অবধি অপরাধে ম্যাথুসদের সংশ্লিষ্টতার ব্যাপারে সন্দেহের দোলাচলে দুলাতে পেরেছে সে এদের। গেলেনের লাশ উদ্ধারের পর সেটার সমাপ্তি ঘটল, কিন্তু হার্শেলের এখনো বড় ভাইয়ের কথা রেখে ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ তাকে অভিনয় করে যেতে হবে। ও যত কম প্রকাশ করবে ততই ভালো, সিদ্ধান্তে এলো।
বিজয়ীর অভিব্যক্তি নিয়ে ববকে লক্ষ্য করছে কাটলি। অনেক তাফালিং করেছো, এবার শাস্তির জন্য তৈরি হও। বাগলির দিকে পাই করে ঘুরল। মার্শাল, এ ওদের চাইতে কম অপরাধী নয়, জেল পালানো আসামি। এ ওদেরই লোক। কোথায় আছে ওর দোস্তরা ভালো করেই জানে। তো তার মুখে যত জলদি বুলি ফুটবে, দোষীদের তত তাড়াতাড়ি জেলের ভাত খাওয়ানো যাবে। একটা দরিয়ানো কেউ দরজার কাছ থেকে চেঁচিয়ে উঠল একজন। কোনো দরকার নেই, খেকিয়ে উঠল মার্শাল। কাছ থেকে জরিপ করলো ববকে। এ মিথ্যে বলছে, এমন নাও হতে পারে। ওদের সাবধান করতে এসেছিল বলছে, কিন্তু ওদের লোক হলে এখানে পড়ে আছে কেন? সঙ্গে গেলেই পারত। এ দেরি করাতে হয়তো একে ফেলেই চলে গেছে। গেলেন না কি জানো না, মুখে হয়তো শুশ্রূষা করতে গিয়ে দেরিটা হয়েছে ওর, বলল কার্টলি। আমার তো ধারণা লাশটা স্যাডলে তুলে শহরে পাঠানোর ব্যবস্থা এই করেছে। ববের দিকে চকির চাউনি হানল বাগলি। তোমার কি বক্তব্য? মাথা নাড়ল শুধু বব। মুখের চেহারা ভাবলেশীন, ভেতর ভেতর প্রমাদ গুনছে। বলে চলল কার্টলি, কোথায় মিলিত হবে জানা আছে এর, কাজেই দেরি হলে ক্ষতি কিসের? কিংবা হয়তো যার যার বকরা নিয়ে কেটে পড়েছে। আমার হাতে ওকে ছেড়ে দাও মার্শাল, সুরসুর করে সব কথা বেরিয়ে আসবে। ইচ্ছার বিরুদ্ধে একে দিয়ে কিছু বলানো যাবে বলে মনে হয় না, বলল পাগলি। লম্যানের কথায় হাসি গোপন করল বব। ঠিকই বলেছ মার্শাল, কিন্তু হলপ করে বলছি আমি এতে জড়িত নই। ওরা কোথায় গেছে তাও জানি না। কোনো ধারণা? দাবি করল গোয়েন্দা। কাটলির বিদ্বেষপূর্ণ চোখে চোখে চাইল বব। বললামই তো জানি না। বুঝেছি বলে চরকির মতন ঘুরল গোয়েন্দা। একে তল্লাশি করে দেখো তো চোরাই টাকা পাওয়া যায় কিনা, বলল মার্শাল। সানন্দে এগিয়ে এলো জ্যাক শেফার, কিন্তু পরীক্ষা করে হতাশ হতে হলো তাকে। কথাই যখন আদায় করা গেল না, তখন আর এখানে সময় নষ্ট করার অর্থ নেই। অন্যগুলোর পিছু ধাওয়া করা উচিত, প্রস্তাব করলো কার্টলি। আধার নেমে যাবে আর 2 ঘন্টার মধ্যে। দেরি করলে এ অঞ্চল ছেড়ে পালাবে ওরা। হ্যাঁ, বলল মার্শাল, আর দেরি নয়। সন্ধ্যা নেমে গেলে খোঁজাখুঁজি করা যাবে না। বিস্ময় ফুটে উঠল কাটলির মুখের চেহারায়। সন্ধ্যার পর তল্লাশি বন্ধ বলো কি? উপায় কি? পাল্টা শুধালো মার্শাল। অন্ধকারে কোথায় খুঁজে মরব? কিন্তু এতখানি এগোনোর পর একথা কিভাবে বলছো? এর অর্থ ওদেরকে ছেড়ে দিচ্ছি আমরা? না না, আমার ছেলেরা এটা কিছুতেই মানবে না। তোমরা এইমাত্র নিজেরাই একটা পুঁজি বাহিনী বানালে মনে হচ্ছে, বলল মার্শাল। ফিরল ডেপুটির দিকে। জ্যাক, একটা লোক সঙ্গে নিয়ে ববকে শহরে নিয়ে যাও। দেখো আবার যাতে পালাতে না পারে। কঠোর ভাব প্রকাশ পেল জ্যাকের মুখের চেহারায়। ঘুঘুর, এইবার আর পালাতে হচ্ছে না। ওকে হাত করা পরাও, যাতে কোনো ফন্দি এঁটে থাকলে জুত করতে কষ্ট হয়। পেছনের পকেটে হাত দিল জ্যাক। তারপর কি ভেবে চমকে উঠে মাথা নাড়ল। ওর ফন্দি বের করে দেব আমি। তুমি ও নিয়ে ভেবো না মার্শাল। ভাবতে চাই না, কাঠখোট্টা সুরে বলল বাগলি। কিন্তু ও পালালে তোমাকে ভাবতে হবে। ডেপুটি দোরগোড়ায় দাঁড়ানো 25 সদস্যটির উদ্দেশ্যে মাথা নাড়ল। সাইলাস, এদিকে এসো। দশাশয় চেহারার কাউবয় যুবক সাইলাস ঘরের ভেতর পা বাড়ালো। পিস্তল ড করেছে। বেরো। কোনই মারল জ্যাক ববের পাজরে। একটা বিষয় খোঁচাচ্ছে ববের মনের মধ্যে। মার্শাল ওর সঙ্গে একবারও দুর্ব্যবহার করেনি, জেল পালানোর জন্য হুমকিও দেয়নি। তবে কি অপরাধের সঙ্গে ওর সংযোগ সম্পর্কে কোনো সন্দেহ আছে তার মনে? নয়। ঘরটা অতিক্রম করলো বব, বেরিয়ে এলো খোলা জায়গায়। শুনতে পেল পেছনে জড়ো করছে মার্শাল আর মার্শাল তার বাহিনী। আদেশ দিচ্ছে ঘোড়ায় চাপার। ঘোড়াটার কাছে পৌঁছে স্যাডলে পা রাখলো বব। সহজ স্বচ্ছন্দ একটা ভঙ্গি নিয়েছে ও। একটু পেছনে জ্যাক শেফার কক করা পিস্তল হাতে
কভার করছে ওকে। একটু এদিক ওদিক দেখলেই গুলি চালিয়ে দেবে, বুঝতে বেগ পেতে হয় না। 12 জন রাইডার যাত্রার জন্য প্রস্তুত হচ্ছে ফাঁকা জায়গাটায়। যে সময়টা ক্ষেপণ করালো বব বসি বাহিনীর, তাতে বহুদূর সরে পড়ার কথা হার্শেলের। শুধু মার্শাল বাহিনীরই নয়, সঙ্গী আউটল দুজনেরও হাত এড়িয়ে। অবশ্য খোদা মালুম তেমন ইচ্ছা তার আদেও আছে কিনা। তা তোমরা কি আমাদের সঙ্গে থাকছো নাকি? কাটলিকে জিজ্ঞেস করলো বাগলি। থাকছি, জবাব দিল গোয়েন্দা। কিছু সময়ের জন্যে হলেও। তাহলে আমার নির্দেশ মেনে চলতে হবে। গাছপালার আড়ালে ঢাকা পড়ল পশি বাহিনী। রওনা হয়ে গেছে। জ্যাকের দিকে চাইল বব। লোকটা হাত করে পড়ালো না কেন বোঝা যাচ্ছে না। চমকে উঠেছিল মার্শাল হাত করে পড়াতে বলার পর। জেলের ঘটনার জন্যে পালানোর আগে ডেপুটির অলংকার তাকেই পরিয়ে এসেছিল সে। এখন হয়তো সঙ্গে করে সেটা আনেনি লোকটা। আর বাগলি আরেকবার ওর দায়িত্বজ্ঞানহীনতার প্রমাণ পাক এটাও চায় না। তাই ভান করেছে হাত করি পরানোর প্রয়োজন পড়বে না, সে সামলে নেবে। এগিয়ে এসেছে সাইলাস। পিস্তল হাতে অবস্থান নিয়েছে ববের মুখোমুখি। নিঃসারে অরণ্যে প্রবেশ করলো জ্যাক। 2 মুহূর্ত পরে ফিরল ঘোড়া নিয়ে। চলো, বলল। তুমি আগে বব, আমরা পেছনে থাকব। হাত করি পড়ালে হতো না, প্রস্তাব রাখলো সাইলাস। মার্শালের যাত্রাপথের দিকে চকিতে চাইল জ্যাক। দেখা যাচ্ছে না আর লম্যানকে। দরকার নেই বলে স্যাডলে জমে বসল। ওর পিঠে 2টো নল তাক করা থাকবে, নড়েছে কি মরেছে। কিন্তু মার্শাল যে বলল। চুপ, ধমকে উঠল জ্যাক। বব অর্ধেকটা ঘুরে তাকালো ডেপুটির দিকে, হাসছে। জ্বলে উঠল জ্যাকের চোখ। পিস্তল দোলালো অসহিষ্ণু ভঙ্গিতে। আগে বাড়ো। এ অবস্থায় পালানোর সুযোগ নেই। সুযোগ বের করতে চাইলে মস্ত ঝুঁকি নেওয়া চাই। কিন্তু হার্শেলকে সাহায্য করতে চাইলে পালাতেই হবে ববকে। গোধূলি লগ্ন পর্যন্ত মার্শালের পশি বাহিনী চষে ফেলবে আশপাশের এলাকা। হার্শেল আর তার সঙ্গীরা অনেকখানি এগিয়ে আছে যদিও, কিন্তু বাগলি যে কিছু সময়ের জন্য তার লোকদের জড়ো করেছিল সাকে, এ বিষয়ে অনবগত তারা। ওরা হয়তো ভাবছে এখনো জঙ্গলে আর ক্যানিয়নে বিক্ষিপ্তভাবে খোঁজাখুঁজি চলছে। হয়তো নিশ্চিন্তে ধীরে সুস্থে চলেছে। এগিয়ে থাকার সুবিধাটুকু নৎসাৎ হতে মোটেই দেরি হবে না ওদের। মার্শাল একবার পূব দিকটা বেছে নিলেই হলো। শীঘ্রই আধার নেমে আড়াল দেবে ওদের, এমনও নয়। কাঁধের উপর দিয়ে পেছনে এক ঝলক চাইল বব। হোলস্টারে পিস্তল ঢুকিয়ে এ মুহূর্তে সিগারেট রোল করতে ব্যস্ত জ্যাক। সাইলাস অবশ্য কাছ থেকে তীক্ষ্ণ নজর রেখেছে। চোখের ভাষা ওর সন্দেহ ভরা। কি পায়তারা খুঁজছ? নিচু মসৃণ কণ্ঠে বলল জ্যাক। খুব প্ল্যান চলছে না মাথার মধ্যে? নিরুত্তর রইল বব। দৃষ্টি ফেরালো পথের উপর। অরণ্যের এ অংশটিতে গাছপালা ঝোপঝাড় হালকা হয়ে এসেছে। পালাও পালাও না, পরামর্শ দিল ডেপুটি। তোমার ঋণটা শুধবার একটা সুযোগ অন্তত দাও আমাকে। ওর কথা মন দিয়ে শুনছে না বব। চিঠি হাত রাখছে সে, মনে করতে চেষ্টা করছে এ জায়গাটার কথা। জীবনের বেশিরভাগটা এখানে কাটিয়েছে। কত অসংখ্যবার পার হয়েছে বিশেষ এই জমিটুকু। টেলটির প্রতিটি ফুট এবং আশপাশের প্রকৃতি আপাতত যেটা চোখের আড়ালে প্রাণপণে কল্পনা করতে চাইছে। বেশ কিছু দূর পর্যন্ত সিধে নাক বরাবর যাবে ওরা, মনে হলো ববের। তারপর টেলটা নিচু একটা রিজে নেমে গিয়ে বাঁক খেয়ে প্রবেশ করবে সরু গিরিখাতটায়। খাতের মেঝে ধরে মোটামুটি সোজা লাইনে চলে 3 ফর্কসের বড় রাস্তার উদ্দেশ্যে এগোবে। একবার ওই চওড়া খোলামেলা জায়গাটায় পৌঁছে গেলে খতম হয়ে যাবে ববের সটকে পড়ার সুযোগ। কাজেই কিছু করতে হলে এখনই। সুযোগ এসে গেল আচম্বিতে, আশাতীত দ্রুততায়। রিজের শেষ মাথায় পৌঁছে গেছে ওরা। বায়ে হঠাৎ ঘুরে গেছে টেইলটা।
নামতে শুরু করেছে নিচের দিকে। এমনটাই ভেবেছিল বব। বেটাকে রিজে নামিয়ে আনলো ও। জানে জ্যাক আর সাইলাস এক লাইনে চলতে বাধ্য হয়েছে। সাইলাস রয়েছে ওর ঠিক পেছনে, আর সবার শেষে ডেপুটি। অর্ধেকটা নামা সারা ববের। অকস্মাৎ সাইলাসের ঘোড়াটা টেইলের শেষ প্রান্তে হোঁচট খেল কিছুতে, কিংবা হয়তো চমকে উঠেছে কোনো কারণে। একপাশে সরে গিয়ে সামনে ঝাঁপালো জানোয়ারটা। উপর দিকে ঝটকা খেলো ওটার মাথাটা ববের ঘোড়ার রাং এড়াতে। বিদঘুটে কায়দায় ওর ঘোড়াটা ঘুরে গেলে আত্মচিৎকার ছাড়ল জ্যাক। হাঁটু ভেঙে পড়ে গেছে প্রাণীটা। গড়িয়ে নেমে যাওয়া প্রবলভাবে ঠেকানোর চেষ্টায় বাধার সৃষ্টি করেছে টেইলে। মোক্ষম সুযোগটা কাঁধে লাগাতে বিন্দুমাত্র বিলম্ব হলো না ববের। স্পার দাবালো ও বেটার পেটে। হুড়মুড়িয়ে নেমে যাচ্ছে রিজবে। পেছন থেকে গর্জে উঠল জ্যাক। তীক্ষ্ণ একটা শব্দ উঠল পিস্তলের, ফট করে, কিন্তু বুলেটের শীষ কানে এলো না ববের। অনুমান করলো বহুদূর দিয়ে গেছে। ঘোড়ার সঙ্গে ঝুঁজে চলেছে সাইলাস শুনতে পেল। ওদিকে গালে তুবড়ি ছুটেছে জ্যাকের মুখে। বব ঢালের নিচে পৌঁছতে জ্যাকের ধাওয়া দেয়ার খটাখট শব্দ শুনতে পেল। বায়ে তীক্ষ্ণ মন নিল। মাথা নিচু করে সবেগে প্রবেশ করলো ওকের ঘন ঠাস বুননির পেছনে। স্লোথ হয়ে গেছে গতি ওর, কিন্তু আড়াল পাচ্ছে। এ মুহূর্তে এটাই সবচাইতে বেশি দরকার। ডেপুটির চোখ এড়িয়ে থাকতে হবে ওকে। ডানে ঘোরো। সাইলাসের উদ্দেশ্যে খেকিয়ে উঠেছে জ্যাক। বোঝা গেল সামলে উঠে তারা লাগাতে শুরু করেছে সেও। ওকে ঘেরাও করতে হবে। ঝোপের কোথাও না কোথাও আছে, পালাতে যাতে না পারে। বের ঘাড়ের কাছে সেটে থাকা বব লম্বা শ্বাস টানল। ব্যাপারটা এত সহজ হবে না। জ্যাক কাছে ঘেঁষতে পারলে গুলি করবে। হাত বাড়িয়ে ক্লান্ত ঘোড়াটার মাথা চাপড়ে দিল। এগোতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। ঝোপ জঙ্গল ঘন এখানে, বাধা পাচ্ছে প্রতিপদে। প্রায়ই ডালপাতার প্রতিবন্ধকতা মারিয়ে পথ করে নিতে হচ্ছে ঘোড়াটাকে। এত বেশি শব্দ হচ্ছে নিজেই বুঝতে পারছে বব। জ্যাক আর সাইলাসকে খসানো কঠিন হবে, কিন্তু গতি মন্থর করে নিঃশব্দে এগোবে তাও সম্ভব নয়। জ্যাক রয়েছে সামান্য পেছনে, আর ডানে গেলে কি হবে সাইলাস? খুব একটা দূরে নয়। শীঘ্রই একটা কিছু করতে হবে, উপায় নেই। ঘোড়াটার কথাও তো ভাবতে হবে। এভাবে কতক্ষণ? ঝোপ ভেঙে এগোনোর সঙ্গে পুরো তুষারে ঘোড়া দাবড়ানোর চেষ্টার তুলনা করা যেতে পারে। সামনে একবার নজর বুলিয়ে নিল। পাহাড়ের দিকে ডবল ব্যাক করছে ওরা। ঝোপঝাড় পাতলা হয়ে এসেছে। পর্বতসারির পাদদেশ নির্দেশ করা বিক্ষিপ্ত গাছগাছালি আর পাথর দেখা যাবে শীঘ্রই। কাঁধের উপর দিয়ে পেছনে তাকালো। জ্যাককে দেখা না গেলেও এগিয়ে আসছে সে। ওর অনুসরণের আওয়াজ এখন অপেক্ষাকৃত স্পষ্ট আর জোরালো। বিনা দ্বিধায় বেটার মুখ ডানে ফেরালো বব। জ্যাক শেফারের সামনে খোলা জায়গায় ধরা পড়া আত্মহত্যারই সামিল। হাফ ডজন বুলেট ঝাঁঝরা করে দেবে ওকে 10 ফুট যাওয়ার আগেই। বরং সাইলাসের ব্যাপারে সুযোগ নেওয়া যায়। সরু একটা রাস্তা খুঁজে পেল ও। একই গতিপথে ডান দিকে চলে গেছে। বেটা ধারা পরিবর্তনের সুযোগ পেয়ে ছুট লাগালো নব উদ্যমে। সাইলাসের সামনে দিয়ে সশব্দে আড়াআড়িভাবে চলে গেল ওরা। লোকটাকে এক ঝলক মাত্র দেখার সুযোগ দিয়ে নিমেষে রাশ টেনে ধরল ও নিস্তব্ধ অরণ্যে হাঁক ছাড়ল। জ্যাকের ধাওয়া দেওয়ার শব্দ এখন আর শুনতে পাচ্ছে না বব, কিন্তু নিশ্চিত হতে পারল না সেটা দূরত্বের কারণে নাকি ডেপুটি ঘোড়া থামিয়েছে সেজন্যে। হয়তো লোকটা উপলব্ধি করেছে পলাতক বন্দি খুব একটা এগিয়ে নেই। এদিকে এদিকে সাইলাসের কর্কশ চিৎকার প্রতিধ্বনিত হলো জঙ্গলে। শহরের দিকে পালাচ্ছে। পথটা লক্ষ্য করেনি বব। বেটা খোলা রাস্তা পেয়ে আর থামতে চায়নি। দক্ষিণে আলতো বাঁক নেয়া গলিটা ধরে প্রাণপণে ছুটেছে। 6 মাইল পর ফুরালো রাস্তাটা। এবার
ট্যামারাকের হালকা একটা শাড়িতে পড়ল ওরা। ঘোড়াটাকে থামানোর কোনো চেষ্টা করলো না বব। ধুলোর মেঘ তুলে ছুটে চলল। শেষমেশ গাছপালার ঘন জঙ্গল দেখে বায়ে দোল খেয়ে ঘুরে লাগাম টেনে ধরল। ওকের পর্দার পেছনে চোখ কান খোলা রেখে অপেক্ষা করছে। প্রথমে দৃশ্যমান হলো সাইলাস। গাছের মধ্যবর্তী রাস্তাটা ধরে পূর্ণবেগে ছুটে আসছে ওর ছোট্ট ঘোড়াটা। ট্যামারাকের পেছনটায় ধুলোর রেখা দেখে ঝট করে সিধে হলো ওর মাথা। সাইলাস! জ্যাকের প্রশ্নমাখা গর্জনটা ভেসে এলো গলির শেষ প্রান্ত থেকে। এই যে এদিকে, দক্ষিণে, শহরের দিকে যাচ্ছে এখনো। বব লক্ষ্য করলো জ্যাক বিদ্যুৎ গতিতে কাউবয়টির পিছু ধাওয়া করলো। ওদিকে সাইলাস তখন ধুলোর মেঘের ওপাশে বন্দির উদ্দেশ্যে ঘোর দৌড় প্রতিযোগিতা করছে। কপাল থেকে ঘাম ঝেড়ে হাসলো বব। অল্পের জন্য রক্ষা। ঘোড়াটার মুখ ঘুরিয়ে পুমুখো করলো। পরবর্তী লক্ষ্য হচ্ছে পসিদের আগে ওখানে পৌঁছনো। হাসেলকে খুঁজে বের করে সাহায্য করতে হবে। কিন্তু মারাত্মক একটা সমস্যায় পড়ে গেছে সে। সঙ্গে অস্ত্র নেই। 10 এখনই কেটে পড়া উচিত। টাট্টি বাট্টি গোল করে মানে মানে সরে পড়া দরকার এই মুল্লুক ছেড়ে। স্বাভাবিক বুদ্ধিতে তো তাই বলে। গেলেন মারা পড়েছে। হার্শেল অপরাধী এবং সর্বতোভাবেই সাহায্যের অতীত। ওর কথা ভুলে যাওয়া উচিত ববের। আইন যা করার করুক। জুলি গিবসকেও মন থেকে ঝেড়ে ফেলতে হবে। হার্শেলের সঙ্গে মেয়েটির বিয়ে হয়নি তো কি? ওর অত উৎসাহী হওয়ার কি আছে? দেরি করলে চাকরির সুবর্ণ সুযোগটা হারাতে হবে। প্রাণটাও হারাতে হতে পারে। কার্টলি আর তার দুই চেলা রাতের আধারে ওকে বাগে পেয়ে গেলে। সুযোগ এখনো আছে যখন দূর হয়ে যাওয়া উচিত এখান থেকে। কিন্তু কেন জানি যুক্তি মানতে চাইছে না ববের মন। বিবেকের দংশন। গ্লেন ম্যাথুসকে প্রতিশ্রুতি দিয়েছিল। তাছাড়া পরিবারটির প্রতি একটা কর্তব্যবোধও রয়েছে। হার্শেল নিজেকে ডেসমন্ড বাগলির হাতে তুলে দিতে চাইলে ববের সাহায্য প্রয়োজন পড়বে। কাটলি বাহিনী সম্ভবত দেখামাত্র গুলি করবে ওকে। মার্শালের কাছে জীবিত পৌঁছতে দেবে না। লোকটা নিজের মুখেই তো শুনেছে। একজন গোয়েন্দার পক্ষে এহেন মানসিকতার অর্থ কি জানে না বব। সমস্যা শেষ এখানেই নয়। ডেসমন্ড বাগলির হাত থেকে হার্শেলকে কেড়ে নেয়ার চেষ্টা চালাবে উন্মাত্ত জনতা। মার্শালের তখন সাহায্য প্রয়োজন হবে। তবে এসবের আগে হার্শেলকে উদ্ধার করে আনতে হবে মার্ভ হিউজ আর কিম টমিলসনের কবল থেকে। আসল বিপদ তখনই হবে তখনই। এত সহজে আউটলর দুজন আইনের আওতায় আসতে চাইবে কেন? রক্তারক্তি অনিবার্য। এক্ষেত্রেও হার্শেলের পাশে কারো থাকা চাই। তার উপর রয়েছে ওই জুলি গিবস। মেয়েটির ব্যাপারে ওর মনের মধ্যে কি যে চলছে নিজেও জানে না বব। হার্শেলের সঙ্গে ওর বিয়ে হয়নি জানার পর থেকে কেমন যেন বিভ্রান্ত বোধ হচ্ছে ওর। বারবার একটা প্রশ্ন আসছে মাথায়। হার্শেলকে কি এখনো ভালোবাসে মেয়েটি? নাকি শুধুমাত্র সাবেক একজন বন্ধু হিসেবে ওর ভালো চাইছে? গিলেন তো বিষয়টিকে মোটেই গুরুত্ব দেয়নি। হার্শেল নাকি মন থেকে কখনোই চায়নি জুলিকে। আসলে হারতে চায়নি নাকি সে ববের কাছে। মানুষের মন। কথাটা মানতে ইচ্ছে করেনি ববের। ওর প্রতি হার্শেলের অমন প্রতিদ্বন্দ্বিতামূলক মনোভাব থাকলে টের পেত না সে। কিন্তু গেলেনও তো ফালতু কথার লোক নয়। অসহিষ্ণু বব নড়ে উঠল স্যাডলে। অস্থিরতা অনুভব করছে কেমন একটা। হার্শেলকে আসলে ভুল বুঝেছে গ্লেন, আর কিছু নয়। হঠাৎ একটা বিষয় পরিষ্কার হয়ে গেল ববের কাছে। এসব প্রশ্নের খাঁটি জবাব একমাত্র দিতে পারে হার্শেল। ও বাগলির কাছে আত্মসমর্পণ করলে পরিবারটির প্রতি সমস্ত দায় দায়িত্ব শেষ হবে ববের। সে সঙ্গে খোলসা হবে জুলি গিবসের সঙ্গে হার্শেলের সম্পর্কের রহস্যটিও। তার মানে লেগে থাকতে হবে ববকে। বেটাকে স্লোথ গতিতে সন্তপনে এগিয়ে নিয়ে চলল। ঝুঁকি এড়াতে ঘুরপথে সময় নষ্ট না করে সিধে নাক বরাবর এগোচ্ছে। কাটলির দল এবং বসি বাহিনীর সদস্যরা বিস্তৃত অরণ্য পাহাড়ের যে কোনো স্থানে থেকে থাকতে পারে।
ওদেরকে ফাঁকি দিয়ে যাওয়ার চেষ্টা নিরর্থক। চোখ কান খোলা রেখে আড়াআড়িভাবে অঞ্চলটা পাড়ি দেওয়াই বুদ্ধিমানের কাজ। আগে ভাগে ওদের অবস্থান অনুমান করার চেষ্টা বাতাসের মতিগতি আঁচ করার মতোই দুঃসাধ্য। আকাশ ভরা তারা, চাঁদের আলো গাছগাছালি ফাঁক ফোকর দিয়ে চুইয়ে চুইয়ে ঢুকেছে। জঙ্গলে তৈরি হয়েছে রূপলি ঝালরের কারুকাজ। নির্বিঘ্নে যাত্রা করা যাচ্ছে, যদিও বেটার হাবভাবে ক্লান্তির লক্ষণ ফুটে উঠতে শুরু করেছে। ধীর কদমে এগোতে দিচ্ছে ওটাকে বব। আশা করছে আর দাবড়ানোর প্রয়োজন পড়বে না। সেই সুদূরে ব্ল্যাক ফুট হিলসের ঢালে কান্না জুড়েছে একটা কয়ট। নিঝুম এলা কাটায় ওদের চলা শব্দে চমকে উঠছে নিশাচর পাখি আর ছোটখাটো প্রাণী। প্রাণপণে ছুটে যাচ্ছে যে যার আস্থানায়। হালকা পশ্চিমা বাতাস দিচ্ছে, বৃষ্টি আসন্ন। ঘণ্টাখানেক পরে ঘোড়াটাকে পানি খাওয়ানোর জন্যে ছোট্ট একটা নালার কাছে মিনিট থামল বব। বিশ্রামটাও হয়ে যাবে। দেখতে পেল মাথার উপর মেঘের ঘন ঘটা, থেকে থেকে বিজলি চমকাচ্ছে। বাজের মৃদু ধমক, ঝাপসা হতে লেগেছে আলো। সকাল নাগাদ ভিজে চুপচুপে হয়ে যাবে আশঙ্কা হলো ওর। ওয়াটার হোলটার কাছে মিনিট 15 থেমে যাত্রা ফের শুরু করলো বব। আগুয়ান ঝড়ের ছায়ায় রাত এখন মিশমিশে অন্ধকার। গন্তব্যের কাছাকাছি পৌঁছানো গেছে অনুমান করলো বড়জোর আর 2-3 মাইল। মনে প্রাণে কামনা করছে বৃষ্টি ওকে একটা অন্তত সুযোগ দেবে। দমকা ঝড় বৃষ্টি এলে হার্শেলদের রেখে যাওয়া টেইল মুছে যাবে। এখনই যাতে না আসে কামনা করছে ও। যা ভেবেছিল তার চাইতে কাছে আসলে বব। মাইলখানেক পরে জঙ্গলের শেষ সীমানায় পৌঁছে গেল। ছড়ানো ছিটানো পাথরের আর ঘন ঝোপঝাড়ের রাজ্যে এসে গেছে। কাল বিলম্ব না করে মধ্যবর্তী সংকীর্ণ রাস্তাটা ধরে ওয়াসে নেমে গেল। ঝড়টা আসতে দেরি করুক চাইল আবারও। স্যাডলে বসে এই ঘুরঘুরটি অন্ধকারে টেইল দেখতে পাওয়ার আশা করা বাতুলতা, কিন্তু পায়ে হেঁটে এগোতে যে সময় দরকার তাও হাতে নেই। স্থির করলো রাইডর করবে স্থির করলো রাইডই করবে। রুক্ষ প্রান্তরের যতখানি সম্ভব গভীরে প্রবেশ করে জঙ্গলের সঙ্গে একটা দূরত্ব সৃষ্টি করতে হবে, কার্টলি ব্রাউনের সঙ্গেও। তারপর পায়ে হেঁটে অনুসন্ধান চালাবে। হাসেলের জায়গায় ও হলে একটানা চলে ঢুকে পড়ত প্রান্তরটির গহনে। এক নাগারে আধ ঘন্টা চলে তারপর থামলো বব। ঘোড়া থেকে নেমে মেসকিটের ঝাড়ে ওটাকে বেঁধে প্রকাণ্ড একটা পাথরের মাথায় চলল। বিদ্যুতের আলোয় পূবে চোখে পড়ল শুধু ঝাপসা এবড়ো খবড়ো বন্ধুর জমির গঠন, পাথর, ঝোপঝাড় আর নিচু টিলার অনিয়মিত দিগন্ত রেখা। দক্ষিণের আর উত্তরের ভূমিও অনুরূপ। পশ্চিমে হৃৎপিণ্ডের গতি বৃদ্ধি পেল ওর একটু আগে পেরিয়ে আসা রাস্তায় দৃষ্টি ফেরাতে। দেখতে পেল ছোট একটা ক্যাম্পফায়ারের ক্ষীণ আড়ালপ্রাপ্ত আলো। প্রথমেই মনে পড়ল কার্টলি আর তার সাঙ্গদের কথা, কিন্তু ধোপে টিকল না চিন্তাটা। এত অল্প সময়ে পূবের রুক্ষ প্রান্তরে এতখানি গভীরে আসার সাধ্য হবে না ওদের। এ হার্শেল আর আউটল দুজন না হয়ে যায় না। আধারে ওদের ক্যাম্প চোখে পড়েনি ওর। হয়তো কোনো গুহা টুহায় আশ্রয় নিয়েছে। মেয়েটার কাছে তড়িৎ ফিরে গেল বব। স্যাডলে বসার জন্যে দোল খেল ওর শরীর। পরিশ্রান্ত ঘোড়াটাকে আবার চালু করলো। 10 গজ যেতে না যেতে হারিয়ে ফেললো আগুনের আভাটাকে, কিন্তু মাথায় গেঁথে নিয়েছে ওটাকে সে। এগিয়ে চলেছে সঠিক গন্তব্যে। মিনিট বাদে দেখা গেল আবার আলগোছে স্যাডল থেকে নেমে ঘোড়ার আগে আগে হাঁটতে লাগলো বব। ঘোড়ায় বসা অবস্থায় ঝোপঝাড়ের উপর দিয়ে ওদের চোখে পড়ার সম্ভাবনাটা ছিল তার।
আকাশের বিপরীতে ধরা পড়ত সিলুয়েট। হাসেলেরই দল ওটা। পাহাড়ে আর ঝোপে 3 দিক ঘেরা প্রাকৃতিক একটা গহ্বরে ক্যাম্প করেছে। এবার বুঝতে পারল বব ওদের 100 গজ দূর দিয়ে গেলেও কেন দেখতে পায়নি তখন। তামার একের ঝাড়ে ঘোড়াটাকে বেঁধে হামাগুড়ি মেরে ক্যাম্পের দিকে এগোলো। খালি হাতে ভরসা, শুধু চমকে দেয়া আর হার্শেলের প্রত্যুৎপন্ন প্রত্যুৎপন্ন মতিত্ব। দ্রুত প্রতিক্রিয়া আশা করছে বব হার্শেলের কাছ থেকে, যাতে ঘাবড়ে দেয়া যায় মার্ভ আর কিমকে। গহ্বরটার কাছাকাছি হলো। হ্যাট নামিয়ে ধীরে ধীরে এগোচ্ছে কিনারার উদ্দেশ্যে। আগুন ঘিরে বসেছে লোক 3জন, ধূমপান করছে। কিম টমিনসনের হাতে একটা প্রায় খালি হয়ে আসা বোতল। হার্শেল যে স্যাডল ব্যাগগুলোয় লুটের টাকা ভরেছিল সেগুলোকে মাটিতে পড়ে থাকতে দেখা গেল। আর দেরি করার দরকার নেই, বলল মার্ভ। সিগারেটের টুকরোটা ছুঁড়ে মারল আগুনে। নিথর শূন্যতায় ভরাট নিথর শূন্যতায় ভরাট ওর কণ্ঠস্বর। যার যার ভাগ নিয়ে কেটে পড়া উচিত। নিশ্চয় একমত হলো কিম। তুমি তোমার ভাইয়ের ভাগটা রাখতে পারো হার্শেল। মনে হয় না সকালের আগে আর দেখা দিচ্ছে সে। গিলেন ম্যাথুসের মৃত্যুর খবর এখনো জানে না আউটলর দুজন। হার্শেল দে কোনো কারণেই হোক ফাঁস করেনি কথাটা। তুমি কোন দিকে যাবে? হার্শেলের প্রশ্ন। মার্ভ অলস দৃষ্টি ফেরালো ওর দিকে। কি হবে শুনে? না, এমনি জিজ্ঞেস করলাম আর কি। থতমত খেয়ে গেছে হার্শেল। সবার একদিকে যাওয়া ঠিক হবে না কিনা? দক্ষিণ বাদে যে কোনো দিকে, শুকনো গলায় পর্যবেক্ষণ করলো কিম। মনে হচ্ছে তুমি চাইছো না ভাগাভাগিটা হোক, আমরা আলাদা হই। কণ্ঠে ক্ষীণ সন্দেহ ফুটল মার্বের। চারধারে নজর বুলালো বব। কিছু একটা হাতে ধরা চাই, আধারে, যেটাকে ক্ষণিকের জন্যে হলেও পিস্তল বলে ভ্রম হতে পারে। ছোট একটা ডালে চেপে বসলো ওর মুঠো। ব্যারেল হিসেবে চালানো যাবে এটাকে। বোঝা যাচ্ছে হার্শেল কালক্ষেপণ করতে চাইলেও অপেক্ষা করবে না 2 আউটলা। বাজে বকো না, সহজ কণ্ঠে বলল হার্শেল। কোনো ভুলচুক যাতে না হয় সেটাই চাইছি। ববের ধারণা হলো সে হার্শেলের উদ্দেশ্য বুঝতে পেরেছে। ওর কাছ থেকে সাহায্য প্রত্যাশা করছে হার্শেল। দেরি করিয়ে দিতে চাইছে মার্ভ আর কিমকে। কিন্তু এভাবে কতক্ষণ? এখনই ব্যবস্থা নিতে হবে ওকে। ডালটা এমনভাবে ধরল বব যেন পিস্তল তাক করেছে। তরাক করে উঠে দাঁড়ালো। সাবধান, খুন হয়ে যাবে। গর্জে উঠল বাঘা গলায়। কিস্তি ছিটকে বেরোলো কিম টমেলসনের মুখ থেকে। সিদ্ধারা খাড়া হয়ে গেছে ওর আড়ষ্ট দেহভঙ্গি। মার ভিউজ এক চুল নড়েনি। ওদের পিস্তল কেড়ে নাও হার্শেল, বলল বব। চোখের পলকে উঠে পড়ল হার্শেল। হাত বাড়িয়ে টেনে নিল মার্ভ এবং তারপর কিমের অস্ত্র। ও দুটো ছুঁড়ে মারল গহ্বরের ঘুরঘুরে আধারে। শালা দুমুখো সাপ, তেতো বুনো কণ্ঠে বলল কিম। ওদেরকে কাবার করে রাখো, বলে নেমে আসতে লাগলো বব। আউটল দুজনের কাছ থেকে পিছে সরে গেল হার্শেল। সুন্দর মুখটায় ওর কঠোর হাসি। ববের দিকে এক ঝলক চাইতে লাঠিটা দেখতে পেল। পর মুহূর্তে ওর রিভলভারের গর্জনে ভেঙে খান খান হয়ে গেল ভয়াবহ নিস্তব্ধতা। আর্তনাদ করে বুক চেপে ধরল মার্ভ হিউজ। ছিটকে পড়ল মাটিতে। এসব কি? আতঙ্কে চিৎকার ছেড়ে একলাপে উঠে দাঁড়ালো কিম। হার্শেলের ছোড়া গুলিটা শেষ করতে দিল না ওকে বাক্যটা। মাটিতে আছড়ে পড়ার আগেই প্রাণ পাখি উড়ে গেছে ওর। বব ডিলান ঠায় দাঁড়িয়ে রইল হতবিহ্বল হয়ে। তাসের ত্রাসের চোরাচোত কাঁপিয়ে দিল ওর সারা দেহ। মৃত্যু অস্বাভাবিক কিছু নয় ওর কাছে, তা সে যেরকমই হোক।
কিন্তু এইমাত্র ঘটে যাওয়া ঘটনাগুলো দেখে থ মেরে গেছে সে। অগ্নিকুণ্ডের এক প্রান্তে থমকে দাঁড়িয়ে এক দৃষ্টিতে চেয়ে রইল হার্শেলের দিকে। একদম একদম সময় মতো এসেছো তুমি। যেন কিছুই হয়নি এমনিভাবে বলল হার্শেল। ববের মুখে গম্ভীর একটা মুখোশ আটা। এদেরকে মেরে ফেলার কোনো দরকার ছিল না। একেবারে ঠান্ডা মাথায় খুন। লোক দুটোর কাছে অস্ত্র পর্যন্ত ছিল না। তাতে কি, বলল হার্শেল। ব্যবহৃত কার্তুজ পাল্টাচ্ছে রিভলভারের। আমি ওদেরকে চিনি। পাকা শয়তান। এক বিন্দু বিশ্বাস করা যায় না। রিলোড সম্পূর্ণ হলেও হোলিস্টারে ঢোকায়নি ও অস্ত্র। একা? মাথা ঝাঁকালো বব। আর কে থাকবে? হেসে উঠল হার্শেল। না, ভাবলাম বাগলিদের সঙ্গে এনেছো বুঝি। আগুনের কাছে সরে এলেও দূরত্ব বজায় রাখল সে ববের সঙ্গে। অবিশ্বাস করছে, ভাবল বব। কিছু মনে করনি তো বব? আসলে তোমার মাথা ফাটানো ছাড়া উপায় ছিল না। বারবার কিম তোমাকে বাঁচতে দিত না। আমি কৃতজ্ঞ তোমার কাছে। আবেগ শূন্য শোনালো ববের কণ্ঠ। আমাদের এখন শহরের দিকে রওনা হওয়া দরকার। ভুরু উঠে গেছে হার্ষের। ভুরু উঠে গেছে হার্শেলের। শহর কেন? তীব্র চোখে তাকালো বব লোকটার দিকে। বড্ড টাটাচ্ছে মাথার জখমটা। বাগলির কাছে আত্মসমর্পণ করে টাকা ফিরিয়ে দেওয়ার কথা ছিল না? থমথমে পারিপার্শ্বিকতায় শুকনো কর্কশ শোনালো হার্শেলের হাসিটা। আমি ধরা দেব, টাকাও দেব, মামাবাড়ির আবদার। গেলেন? ও তো একটা হাদারাম। আজ না হোক কাল মরতেই হতো ওকে। এসব কাজের জন্যে একেবারেই অযোগ্য একটা লোক। ওহো, আমি পালাচ্ছি। টাকার অভাব নেই আর। কাউকে বকরাও দিতে হচ্ছে না। অবশ্য তুমি চাইলে আমার সঙ্গে আসতে পারো। বাজে কথা সারো, শীতল স্বরে বলল বব। লোকা লোকটাকে কি তবে ভুল করেছে? লোকটাকে চিনতে কি তবে ভুল করেছ? এখনো বুঝতে পারছি গিলেনের কথা রক্ষা করার কোনো ইচ্ছেই তোমার ছিল না। আমাকে শুধু শুধু নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছ। তোমাকে তখন ব্যথা দিতে চাইনি। হাজার হলেও বাল্য বন্ধু। একটা চোখ ছোট হলো ববের। আর এখন? এখনও চাই না, বলল হার্শেল। দিয়ে লাভ কি? আমি এখন সোজা গিয়ে ঘোড়ায় চড়ব, তারপর টাটা বাই বাই। দাঁত বের করে হাসলো ও। তুমি কোথাও যাচ্ছ না, আমার সঙ্গে থ্রি ফর্কসে ফিরছ। চিন্তামগ্ন চোখে ওকে জরিপ করলো হার্শেল। ওই লাঠি পিস্তল দেখিয়ে নিয়ে যাবে? ভয়ার্ত মুখভঙ্গি করলো। আগুনে ছুঁড়ে মারল বব ডালটা। না, আমার দুহাতই যথেষ্ট। শ্রাগ করল হার্শেল। ছেলে মানুষই করো না বব। তুমি আমার বন্ধু, হয়তো তার চেয়েও বেশি। কিন্তু আমার পথে বাধা সৃষ্টি করতে চাইলে আমি এসব কেয়ার করব না। এতদিন পর টাকার নাগাল পেয়েছি। কেউ এটা কেড়ে নিতে পারবে না। ভুল করো না হার্শেল, বোকামি করো না। আমাকে হয়তো মেরে চলে যেতে পারবে, কিন্তু থামার সুযোগ আর কোনোদিন পাবে না। সারাটা জীবন কুত্তার মতো তাড়া খেয়ে ফিরতে হবে তোমাকে। শুনে মনে হচ্ছে গ্লেন বলছে কথাগুলো, বলল হার্শেল। তোমার চিন্তা ভাবনাও ওরই মতন সেকেলে। থাক, আমাকে আর জ্ঞান দিতে এসো না। টানাটানি জীবনে ঘেন্না ধরে গেছে। গিলেনের কথা শুনলে আজ তোমার অভাব থাকতো না। সৎপথে খেটে খেতে পারতে। যাগে, ওরা তোমাকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে। গোয়েন্দাটাকে যদি কাটাতে পারো, লোকে তোমাকে ছাড়বে না, পেলেই লটকে দেবে। এদের খুন করেছি বলে? নিষ্প্রাণ দেহ দুটো আঙুলের ইশারায় দেখালো হার্শেল। না, তা করবে না। দেশের সমস্ত শেরিফ এদের খুঁজছে। বরঞ্চ বরঞ্চ কাজটা করে দেয়ায় হয়তো ওদের তরফ থেকে একটা মেডেল পেয়ে যেতে পারি। আমি ওদের কথা বলছি না, বলল বব। বলছি ওই স্টেজ ড্রাইভার আর গার্ডটার কথা। ও পরিষ্কার বুঝতে পারছে এসব কথায় চিড়ে ভিজবে না। যে কোনোভাবে হোক রিভলভারটা হাত করতে হবে। তারপর বাধ্য করার চেষ্টা করবে সে লোকটাকে। জুলির কথা একবারও ভাবছ না? মেয়েটা কিরকম কষ্ট পাবে চিন্তা করেছ? এক পা আগে বাড়ল। আমি যেখানে যাচ্ছি সেখানে জুলির মতো মেয়ে ধুলোয় গড়াগড়ি খায়।
আরেক কদম এগোলো বব। হাসেল দাঁত বের করে হাসলো ওর উদ্দেশ্যে, মাথা নাড়ল। ফন্দি এঁটেছ মনে হচ্ছে, আমাকে পেরে ফেলবে ভাবছো? বব নিরুত্তর, দৃষ্টি স্থির ওর হাসেল ম্যাথুজের মুখের চেহারায়। অযথা জ্ঞানজাম করো না বব, আমি যাব বলেছি যাব, ব্যাস। তার আগে আমাকে খুন করতে হবে, বলে আরো এক পা অগ্রসর হলো বব। হঠাৎ আড়ষ্ট হলো হাসেলের মুখের ভাব। পাণ্ডুর দেখাচ্ছে, কথার কথা মনে করো না, গুলি ছুটতে বাধ্য করলে ছুটতে হবে আমাকে। বাধা বাধ্য করব, আওড়ালো বব। আগুনের ওপাশে অন্ধকার থেকে এ সময় চাবুকের মতন আছড়ে পড়ল একটা চড়া কণ্ঠস্বর। চালিয়ে যাও ভাইরা, নিজেরা নিজেরা খুন হয়ে যাও, তবে তার আগে টাকাটা বুঝে নিতে দাও। খবরদার কেউ এক চুল নড়বে না। এসে পড়েছে কাটলি ব্রাউন।